নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যান্তর্গত 5th সেমেস্টারের পাঠ্যান্তর্গত হাঁসুলি বাঁকের উপকথা এই উপন্যাসটি আমরা পাঠ করছিলাম। আজ আমরা পাঠ করব হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের 3য় পর্বের 5ম অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়। যথারীতি এই অধ্যায়ের শেষেও আমরা শর্ট কোশ্চেনের আলোচনা করব, এবং যেহেতু এটি শেষ অধ্যায়, অতএব একটা দিন বা দুটো দিনের গ্যাপ নিয়ে আমরা একটা প্রশ্নপত্র সেন্ড করব পরবর্তী ভিডিওতে। যাই হোক, শুরু করছি হাঁসুলি বাঁকের উপকথা 3য় পর্ব 5ম অধ্যায়। 5। বিয়ের পালকি বহনে 2 দিনের আমোদ, কোনো দিন 3 দিনও লাগে, সে খুব দূর পথ হলে। গায়ে হলুদের দিনই বর রওনা হয়, কনে বাড়িতে হয় নান্দিমুখ, নইলে রওনা বিয়ের দিন। বিয়ের দিবসে বর নিয়ে কনের বাড়িতে সন্ধ্যা নাগাদ পর্যন্ত পৌঁছে খাওয়া দাওয়া আমোদ। তারপর দিন বউ নিয়ে আবার সঞ্জে নাগাদ বরের বাড়ি ফেরত গোষ্ঠ। তারপরেতে বিদেই ঘরে ফেরে কাহারেরা 1 রাত্রি প্রহর পর্যন্ত, কোনো ক্ষেত্রে দুপুর রাত্রিও হয়। গাগতরে ব্যথা একটু আধটু হয় বই কি, তবু প্রচুর মদের নেশায় হৈ হৈ করে ফেরে। বিয়েতে 2 দিন মদ খায় বটে, কিন্তু বেশি খাওয়া বারণ। পালকি কাঁধে পা ঠিক রেখে যেতে হবে, পরস্পরে গায়ে গায়ে পা ফেলে যেতে হবে। এর পায়ে ওর পায়ে ঠক্কর খেলে পালকি নড়বে, পা টললে পালকি টলবে। বরকনের মাথায় ঠক্কর লাগবে পালকির কাঠে, সে একটা ক্ষান্ত। তারপরেতে রাস্তা, আলপথ, খানা, মেটে পথ চলতে হয়। বেশি নেশা করলে চলবে কেন? তাই ফেরত গোষ্ঠের পর পেট ভরে মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফেরে কাহারেরা। পাওনা কন্ডা ভাগ মদের দোকানে হয়, ঢুকবার আগে যে যার ভাগ বুঝে নেয়, নয়তো মাতব্বরের কাছে জমা থাকে। বাড়ি ফিরে পরের দিন নেশা ছুটলে আপন ভাগ নিয়েই বুঝে। বনোয়ারের দলের নিয়ম পরের দিন বুঝে নেওয়া। রতন, প্রহ্লাদ প্রভৃতি বলে, মানুষ বুঝে কই কথা, দেবতা বুঝে নই মাথা, অর্থাৎ মাথা নোয়ায়। বনোয়ারির কাছে টাকা থাকা আর লক্ষ্মীর হাঁড়িতে সিঁদুর মাখিয়ে তুলে রাখার কোনো তফাৎ নেই। বনোয়ারি বলে, পরের ধন কালারুদ্ধের কণ্ঠের বিষ। নিজের লোকের জিনিস ফেলে দেবার উপায় নেই, রেখে সোয়াস্তে নেই। পেটে দিলে ইহকাল পরকাল পর্যন্ত জ্বালিয়ে খাক করে দেবে। পাওনাগণ্ডা মন্দ হলো না। 16 কাহারে 2খানা পালকি, পালকি পিছু 16 টাকা, অর্থাৎ প্রত্যেকে 2 টাকা হিসেবে পায়। আবার পড়ি, 16 কাহারে 2খানা পালকি, পালকি পিছু 16 টাকা, অর্থাৎ প্রত্যেকে 2 টাকা হিসাবে বিদায়। 16 জনে 16খানা গামছা, কনের বাড়িতে বিদায় বকশিস 5 টাকা, অর্থাৎ পালকি পিছু 2.5 টাকা। মদের ইলাম 2খানা পালকিতে 2 গোলা, অর্থাৎ 2 জালা মদের মূল্য। এই হিসেবটা আর একবার পড়ি, কারণ এটা থেকে প্রশ্ন হবে সেজন্য। 16 কাহারে 2খানা পালকি, পালকি পিছু 16 টাকা, অর্থাৎ প্রত্যেকে 2 টাকা হিসেবে বিদায়। 16 জনে 16খানা গামছা, কনের বাড়িতে বিদায় বকশিস 5 টাকা, অর্থাৎ পালকি পিছু 2.5 টাকা। মদের ইলাম 2খানা পালকিতে 2 গোলা, অর্থাৎ 2 জালা মদের মূল্য। পরমের দলও বেশ পেয়েছে। রায় বেঁসে গিয়েছিল, তাতে রায় বেঁসে গিয়েছিল 6 জন বকশিস বিদায় নিয়ে পেয়েছে 12 টাকা। ঠিক আছে, পরমের দলও বেশ পেয়েছে। রায় বেঁসে গিয়েছিল 6 জন, বকশিস বিদায় পেয়েছে 12 টাকা। এছাড়া 1 গোলা মদ। মদের দিক থেকে পরমেরা বেশি পেয়েছে, তাতে বনোয়ারি কাউকে আপত্তি করতে দেয় নাই। ছি, ওসব হলো ছোট নজরের কাণ্ড। পরমেরা খেলা দেখিয়েছে ভালো। হ্যাঁ, লাঠিতে পরম ওস্তাদ বটে, যাকে বলে একখানা খেল দেখিয়ে দিয়েছে। 5-5টা সাগরে এদের লাঠি নিয়ে ঘিরলে
পরম পাঁচটাকে হটিয়ে লাফ মেরে বেরিয়ে এলো। দুজনের মাথা ফেটেছে, একজনের আঙুল এমন ছেঁচেছে যে ভুগবে ছোকরা কয়েকদিন। দুপক্ষর কর্তারা ধরেছিলেন বনোয়ারিকে ধরতে হবে লাঠি পরমের সঙ্গে। পরমই বলেছে, লাঠি খেলা দেখবেন তো বনোয়ারিকে বলেন। হ্যাঁ, এক হাত খেলে সুখ পায়, আপনারাও দেখে সুখ পান। বনোয়ারি হাত জোর করেছে, লাঠি খেলা সে দেখিয়েছে, কিন্তু একা একা। রতন প্রহ্লাদদের সঙ্গেও দুহাত খেলেছে, কিন্তু পরমের সঙ্গে খেলে নাই। কাজ কি? দুপাড়ায় রেষারেষি চিরকাল। তাছাড়া পরম ডাকাত, দাঙ্গাবাজ। ওকে বিশ্বাস করেন না বনোয়ারি। আর কালো শশী আছে মাঝখানে। মনে পড়েছে আটপৌরে পাড়ার ঘেঁটু গানের কথা। পরমের হাসিটাও তার ভালো লাগে নাই। যাক, বাবার কৃপায় বিয়ে শাদির কাজ হৈ হৈ করে ভালোই ভালোই মিটে গেল। আমোদও হলো খুব। অনেক দিন এমন আমোদ হয় নাই। পালকিতে পালকিতে জব্বর পাল্লা হয়েছে। যাওয়ার সময় খুব জমে নাই। দুখানা পালকির একখানা ছিল বর আর একখানিতে ছিল গুরু ঠাকুর। জমেছিল আসবার সময়। এক পালকিতে বর, এক পালকিতে কনে, দুই পালকিতে পাল্লা, কে যাবে আগে। এ পাল্লার আমোদ হাঁসুলি বাঁকের উপকথার সেই প্রথম কালের আমোদের কথা মনে করিয়ে দেয়। সেকালে তারা ছিল কুঠির দরবারের গোলাম। যেকালে দেশে বড় বড় বাড়িতে ছিল মতির ঝালর দেওয়া কিংখাবে মোড়া পালকি। পালকির ডাঁটে থাকতো সোনার রূপোর মুকুর, কি বাঘের মুখ, কি সিংহের মুখ। কর্তাগিন্নির পালকি কাঁধে নিয়ে পাল্লা চলত। হাঁসুলিবাকের চাকরানভোগী কাহারদের গায়ে তেজ থাকতো, গায়ে দৌড় জাগতো সোয়ারি পিঠে ঘোড়ার মতো। সাহেব মেমকে কর্তা গিন্নিকে নিয়ে পাল্লা দিয়ে তালে তালে প্লো হিহি শব্দে হাঁক মেরে চারিদিকে শোর জাগিয়ে তুলত তারা। সে কাল চলে গিয়েছে, এখন ভাঙা পালকির আমল। কাহারদের আর চাকরান নেই, দেশেও আর সে পালকি নেই। সে আমলের সেসব পালকি চড়িয়ে কর্তা গিন্নিও নাই। এই কর্তার চেহারা পাকি 2.5 মণ ওজন, তেমনি চেহারা গিন্নির 2 মণের তো কম নয়। তার উপর গিন্নির গয়না, সেও কন্যা 1/2 মণ ওজন হবে। পালকি কাঁধে উঠল তো মনে হলো কাঁধ কেটে বসে গেল। একজন আবার এও ছিল জবরদস্ততেন। তাকে নিয়ে পালকি তুলতে মাথা ঝনঝন করে উঠত, বুকের কলিজায় চাপ পড়ত। রসিক বেহারারা নানা বোলের মধ্যে মধ্যে বলতো, বাবু বড় ভারী। লোকে আজও বেহারার বোলের ওই লাইনটাই বলে থাকে। তারা রসিকতা করে বলে, বেহারারা বলে শালা বড় ভারী। হরি হরি রাধাকৃষ্ণ। তাই বলতে পারে কাহারেরা, এ বিয়েতে অনেক কাল পর দুখানা পালকিতে পাল্লা চলেছে। সচরাচর এক পালকিতেই বরকনে আসে আজকাল, তাই পাল্লার সুযোগ মেলে না। মিত্র মহাশয়রা দুখানা পালকি করেছিল। 8 ক্রোশ পথ মাতিয়ে পথের ধুলো উড়িয়ে চলে এসেছে। 4 জনে কাঁধ দিয়ে একজন চলেছে একটা পালকিতে, বাকি 4 জন ছুটে গিয়েছে সঙ্গে। সে প্রায় চৌঘুড়ির মতো জোরে এসেছে। বর যাবে আগে কি কনে যাবে আগে, কর্তা আগে না গিন্নি আগে, নক্ষী আগে না নারায়ণ আগে। প্লো হিহি প্লো হিহি প্লো হিহি প্লো হিহি। বনোয়ারির পালকিতে বনোয়ারি আছে, আর আছে সেই পাগল কাহার। বনোয়ারির পালকিতে বনোয়ারি আছে, আর আছে সেই পাগল কাহার। পালকির আগের ডান্ডায় প্রথমেই আছে পাগল। সে হাঁসুলি বাঁকের কাহার পালার আদ্যিকালের গান গাইতে গাইতে এসেছে। গান গাইতে গাইতে পাগলের জুড়ি নেই। পাগল গেয়েছে, সরাসরি ভালো পথে পিছনওয়ালা হেঁকেছে প্লো হি। জোড়া পায়ে চলিব প্লো হিহি প্লো হিহি, আরও জোর কদমে প্লো হিহি প্লো হিহি প্লো হিহি। পাগল হাসতে হাসতে সুর করে এবার বলে, বরেরও পালকি প্লো হিহি প্লো হিহি, পড়িল পিছনে প্লো হিহি প্লো হিহি, আগে চলে লক্ষ্মী প্লো হিহি প্লো হিহি, পিছে এসো নারায়ণ। বরের পালকির সামনে আছে রতন, সেও হাঁকলে, জোরে ভাই প্লো হিহি প্লো হি।
কনের পালকিতে কনে বরের দিকে চেয়ে মুচকি হাসছে, বড় হাসছে পালকিতে বসে, এ কথা তারা জানে। হঠাৎ বনোয়ারি জোরে হাঁকে, বেহারা সাবধান, প্লো হিহি প্লো হি, আল পথে নামিলাম, প্লো হিহি। পায়ে 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 পায়ে, অর্থাৎ পা যেন ডাইনে বাঁয়ে না পড়ে, একটি পায়ের দাগে আর একটি পা, একজনের পায়ের ছাপের উপর আর একজনের পর পায়ের ছাপ ফেলে সাবধানে এসো বেহারারা। এসব জায়গায় বনোয়ারি নিজে সুর ধরে, পাগলকে বিশ্বাস করতে পারে না। সে যেরকম আলাভোলা লোক, হয়তো গানের ঝোঁকে পথের কথা না বলে বর কনের কথাই বলে যাবে, পিছনে বেহারারা পড়বে বিপদে। বনোয়ারি হাঁকলে, ফেলে 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 সাবধানে এসো রে বেহারা, ডাইনে বেঁকিব হুঁশ করে, প্লো হিহি প্লো হি। সামনে উঠতি আলকাটা নালা ভাই, প্লো হিহি প্লো হি। পিছে টান পড়িছে, পিছে হাত ব্লো, পিছ হতে প্লো হিহির বদলে শব্দ এলো, কাঁধ কাঁধ। থামলো পালকি। একজন পালকি ছাড়বে, একজন কাঁধ বদলাবে, অর্থাৎ ডান থেকে বাঁ কাঁধে নেবে। পালকি তো দেখতে দেখতে ডান পাশ দিয়ে বরের পালকি নিয়ে রতন হাঁকতে হাঁকতে চলে গেল হুম হুম শব্দে। গুনে বল দিয়ে বলে জোরে, মানে গুনে বলে জোর দিয়েছে, জোর ছুটেছে, হেইয়ো হুঁশিয়ার, প্লো হি। পাশ করো পালকি, প্লো হি। কর্তার হুকুমত, প্লো হি। গিন্নির পালকি পিছনে পড়িল, প্লো হি প্লো হি প্লো হি প্লো হি। প্লো হিটা হলো তাদের শব্দ একটা। পার হয়ে চলে গেল ওরা। বনোয়ারি পাগল আবার ছুটল, বরের পালকি এগিয়ে এলো, চল চল। জোর কদমে আবার চলল করের পালকি। কদমে কদমে বেহারা চলে হে। পাগল আবার সুর করে হাঁক ধরে, কর্তা আগে গেল, প্লো হি। ছুটে চলো বেহারা, ধরো ওই পালকি, জোরসে জোরসে, আগে যাবে লক্ষ্মী, আগে যাবে লক্ষ্মী। তবে তো লক্ষ্মীর মুখে হাসি ফুটবে, লক্ষ্মীর কাছে হেরে নারায়ণও হাসবে। প্লো হি প্লো হি প্লো হি। বর এবং কনে যে পরস্পরের দিকে চেয়ে হেসেছে, এ ওরা ঠিক বুঝতে পেরেছে। পালকির ডান্ডা বেয়ে সে হাসি ওদের স্পর্শ করে যায়। অনেককাল পর এমন ভারী আমোদ গিয়েছে। পান সুপারি চিঁড়ে মুরকি লুচি মিষ্টি প্রচুর বেঁধে নিয়েছে ফিরল কাহারেরা। মিত্রকর্তা বনোয়ারি এবং পরমের পিঠ চাপড়ালে, বাহবা, খুব খুশি হয়েছি। পরমেরা ঘাগরা বডিজ, পায়ে নুপুর, কানে মাকড়ি খুলে ফেললে, পুঁটুলি বেঁধে মাথায় নিয়ে রওনা হলো। বনোয়ারিকে ডাকলো, আয়। হাসলে বনোয়ারি, বললে, চল। মাতালশালায় আসর পাত গিয়ে আমরা যাচ্ছি, আমাদের কম্ম এখনও বাকি আছে। পরম ব্যঙ্গ ভরে বলল, বটে বটে। ঘোড়া দিকে গাড়ি তুলে দিতে হবে আস্তা বলে। কাহারদের অশ্বগোত্র, এই যে ঘোড়াগোত্র বলা হয়েছিল সেইটা অশ্বগোত্র, তাই ঠাট্টা করলো। বনোয়ারিকে এখন পালকি দুখানা নিয়ে পৌঁছে দিতে হবে চন্দনপুরের বড়বাবুদের বাড়ি। পালকি দুখানা তাঁদেরই। মিত্রেরা চেয়েছিল নিজেদের বিয়ের জন্য পালকি দুখানার জন্য দুটো বড় মাছ বাবুদের সম্মানী দিতে হবে। বিয়ে শাদিতে পালকি নিলে মাছ দিতে হয়, জ্ঞানগঙ্গা যাবার জন্য পালকি নিলে সিধে দিতে হয়, ঘি ময়দার সিধে। আর একবার পড়ি। পালকি দুখানা নিয়েছিল তারা, সেটা চন্দনপুরের বড়বাবুদের বাড়ির পালকি। পালকি দুখানা তাদের। মিত্রেরা চেয়ে নিয়েছিল বিয়ের জন্য পালকি দুখানি জন্য বড় দুটি মাছ বাবুদের সম্মানী দিতে হবে। বিয়ে শাদিতে পালকি নিলে মাছ দিতে হয়, জ্ঞানগঙ্গা হয়ে যাবার জন্য পালকি নিলে সিধে দিতে হয়, ঘি ময়দার সিধে। এগুলো বহন করে নিয়ে যায় কাহারেরাই। এই কাজ সেরে তবে বনোয়ারিদের ছুটি। তবে এই কাজ ছেলে ছোকরাদের, তারাই বরাবর করে। খালি পালকি দুই কাহারে বয়ে নিয়ে যায়, এক কাহারে মাছ নেয়
কোনো কোনো ক্ষেত্রে দুজনে একজন হাতে ঝুলিয়ে নেয় মাছটা। সাধারণ গেরস্তে মাছ দেয় 200 নপো। সাধারণ গেরস্তে মাছ দেয় 200 নপো, বড় জোর 250 ওজনের। এর বেশি ওজন দিতে পাবে কোথা থেকে তারা? যার থাকে সেও নজরের জন্য দিতে পারে না। মিত্র মহাশয় মানি লোক, 2টো মাছ দিয়েছেন 10 সের ওজনের। বড়বাবুদের বাড়ি যাবে, ছোট কি দেওয়া যায়? বনোয়ারিও ঠিক এই জন্যই ছেলে ছোকরাকে ভারটা না দিয়ে নিজেই যাবে। বড়বাবু রাজলক্ষ্মীর আশ্রিত, তার দর্শন হবে, প্রণাম হবে, বাবু মাছ দেখে খুশি হবেন, বলবেন তুই কে বলতো তুই? বনোয়ারি বলবে, আজ্ঞে হুজুর, আমি বনোয়ারি, আপনার চাকর, পেজা হয়েছি নতুন, সাহেবডাঙ্গায় জমি নিয়েছি। এছাড়া আরও একটু কারণ আছে। নসুবলা এক ফাঁকে এসে বলে গিয়েছে, বেনু কাকা, বর বলেছে তোমায় দেখা করতে, দেখা না করে যেও না, লুকিয়ে বলেছে আমাকে। কোণে হাসছিল। বনোয়ারির পাগল রতন প্রহ্লাদ পরস্পরের দিকে মুচকে হেসেছে। পাল দিয়ে পালকি নিয়ে আসার জন্য এরকম দুজনেই খুশি, খুব খুশি হয়েছে তারা। গোপনে রাঙা হস্তের বকশিস আসবে, সেটার পরমকে সে জানাতে চায় না। ওরা মনে মনে হিংসে করবে, হয়তো ওরাও গিয়ে বরের কাছে দাবি করবে। কথাটা লোক জানাজানি হবে। বরকনে হাজার হলেও ছেলে মানুষ, বিয়ে ব্যাপারে 10-এর কাছে আশীর্বাদী। 2-10 টাকা তারা পেয়েছেন, তা থেকেই দেবেন। দেশশুদ্ধ লোককে দু হাতে বিলুতে পারবেন কোথা থেকে? পরমকে দিয়ে বাজনাদার আসবে, বাজনাদারের পিছনে রোশনাইয়ের দল আসবে, তার পিছনে এ ও সে কতজন আসবে তা ঠিক আছে। ওই যে নসুবালা হাতছানি দিয়ে ডাকছে খিড়খিড় ধরে। নসুবালা কাপড়খানা একেবারে অঙে অঙে অক্তসঞ্জে হয়ে গিয়েছে। খুব রং মেখেছে নসু, গলা ভেঙে গিয়েছে, গান গেয়েছে দিনরাত, হাতে 2 হাত ভরে কাঁচের রেশমি চুড়ি পরেছে। বনোয়ারি পাগল এগিয়ে এলো। পাগল মুচকি হেসে বলে, তাহলে গায়ে ফিরে আমার সাঙ্গাটা হয়ে যাক বেন ভাই, কোণে তো তৈরি। নসুবালা গাল দিয়ে উঠল, মর মর মুখ পোড়া, ভদ্রন্নকের ঘর মানো না, নীলাজ, গলায় দড়ি দেগা। হঠাৎ পাগল চোখ বড় বড় করে বলে, ও বাবা, যাবো কোথা? কোণের নাকে ঝিকমিক করে, ও তো পেতল লয়, ওটি তো দেখি নাই এর আগে কোনো দিন। গা দুলিয়ে পরম পুলকে নসু একবার বললে, আদায় করেছি হে, আদায় করেছি কোণের কাছে সোনার সাম্যজ্ঞী, এই এই আত্ম, নাক ছবি 4-5 ঘন্টা, কানের ফুল মাকড়ি 8-10টা, কাপড় 1 মোট। কোণে নাক ছবিটা দিলে গিন্নিমা পাছা পেরে শাড়ি দেবে। বরকে বলে দিয়েছি, দাদাবাবু কাহার বলে আমি ননদ প্যাটারি পাবো না নাকি? তা হবে না, সে ছাড়বো না আমি। হ্যাঁ, নতুন ডুরে কাপড়। হঠাৎ লজ্জার মুখে কাপড় দিয়ে সরে দাঁড়ালো সে। বর মহাশয় বেরিয়ে এসেছে। বর 5 টাকার একটা নোট বনোয়ারির হাতে দিয়ে বললেন, কোণের পালকির বেহারারা 3 টাকা নিও, আমার বেহারারা 2 টাকা। বনোয়ারি খুশি হয়েছিল, কিন্তু নসুবালা বলে উঠল, হেই মারে, 3 টাকা, 3-এ 10 মণ। না দাদাবাবু, শুভ কাজে 10 মণ করতে নেই, আর 1 টাকা দাও তুমি। বর হেসে বললে, তোকে নিয়ে হয়েছে বিপদ, বলেও কিন্তু 1 টাকা না দিয়ে পারলেন না। বনোয়ারি বললে, জয় জয়কার হোক বাবু মহাশয়। পাগল বললে, একটি পাওনা রইল কিন্তু। বর বললে, কি বলো তো? খোকাবাবু হলে আমরা কিন্তু বৌদি আর খোকনকে বহন করে আনব, বায়না আমাদের হয়ে রইল। বর লজ্জা পেয়ে হাসলেন। নসু হাততালি দিয়ে নেচে উঠল, তাই ঘুনাগুন, তাই ঘুনাগুন। মাতালশালায় এসে বসলো বনোয়ারি। জমে উঠেছে মাতালশালা। বসে গিয়েছে দলে দলে মাতালেরা। জেলেরা এক জায়গায়, সাঁওতালেরা এক জায়গায়, ডোমেদের দল বসেছে আম গাছের তলায়, হাঁড়িরা বসেছে ওপাশে, চন্দনপুরের বাউরিয়া বসেছে আলাদা, বাগদিরা ওখানে বসে মদ খায় না, বাড়ি নিয়ে গিয়ে পাড়ায় বসে মদ খায়। পরম দলবল নিয়ে বসেছে ডোমেদের কাছে।
বনোয়ারি আজ আশা করেছিল আজ অন্তত এই একসঙ্গে বিয়ের কার্য সেরে ফেরার পথে সকলেই একসঙ্গেই বসবে। ক্ষুণ্ণ হলো সে, বলে পরম হোথা গিয়ে বসলো। গোপী বললে, যাক বাবু, যার যেথা মন সে তাই বৃন্দাবন, বেশ বসেছে। বনমালী সঙ্গে সঙ্গে বুঝে নিলে পথে কিছু একটা ঘটেছে। পরমকে তো সে জানেই। হেসে বলল সে, বলে বসে বললে, হলো কি, লাই করেছে বুঝি পাওনা নিয়ে, অর্থাৎ ঝগড়া। পাওনা নিয়ে লাই হলে বুঝতাম, মনের ঝাল। জাত নিয়ে গোত্র নিয়ে লাই। জাত নিয়ে গোত্র নিয়ে? বনোয়ারির কপালে শিরা ফুলে উঠল। পাগল বললে, ছাড়ান দাও, লাও, ঢালো ঢালো। ছাড়ান কিসের? তোর ঘেন্না পেতে সব গিয়েছে পাগল। তুই খেপেছিস কেন? জাত নিয়ে ঝগড়া কিসের? যে বড় সে বড়, যে ছোট সে ছোট। ভগবান যা করে পাঠালছেন তাতে আর কার কি হাত? আসল জাত নিজের নিজের আচার আচরণে, কাজকর্মে। বনোয়ারি বুঝে গেল এইটি ওর গুণ। ঠিক ঠিক, এ তুই ঠিক বলেছিস। বাস, লাও ঢালো। ছোট বললে ছোট হয় না, খুঁড়িয়ে দাঁড়ালে বড় হয় না। ব্যাস। পাগল গান ধরলে। মুড়ি বেগুন ফুলুরির সঙ্গে চলতে লাগলো মদ। বনোয়ারি হঠাৎ পাগলকে ডেকে দেখালে, দেখ শালা জাত দেখায়, শালার করণ দেখ। সকলে দেখলে পরম ডোমেদের আসরের মাঝখানে গিয়ে বসেছে, মদও খাচ্ছে। পাগল বললে, ছাড়ান দাও। ছাড়ান দেবো কেন? এই তো পরমের ডোমের জাত দেওয়া হলো নিশ্চয়। সকলে এক বাক্যে সায় দিল। শুধু পাগল বললে, ও হে, ওতে জাত যায় না। জাত যার যায় তার এমনিতেই যায়, যার যায় না তার যায় না। জাত না দিলে ল্যাইকে। তোর নাম কি, ঘর কোথা? বনোয়ারি অবাক হয়ে গেল। পাগল বললে, লাখ কথার এক কথা বলেছে করালি, ঠিক বলেছে। সেদিন থেকে ভেবে আমি দেখলাম সার কথা বলেছে ছোকরা। করালি? করালি বলেছে? হ্যাঁ, সেদিন বললাম তো তোমার কথা, তুমি বলেছিলে সুধাস করালিকে। তা করালি বললে, আমার জাত আমি না দিলে লাইকে, তার ঘর কোথা? তাছাড়া আর একটা কথা বললে, ভীষণ কথা। বলে, ছোঁয়া খেলে জাত যায় না, জাত যায় এঁটো খেলে। জাত আমার যায় নাই, আমি কারুর এঁটো খাই না। কাহারেরা সদ্গুণের কাহারেরা সদ্গোপদের এঁটো কুড়িয়ে স্বর্গে যায়। সকলে স্তম্ভিত হয়ে গেল। বনোয়ারি মাটির দিকে এক দৃষ্টে চেয়ে রইল। শুধু পানা বললে, আমি কিছু বলবো না বাবা, সবেতেই আমার দোষ হয়, বুঝেছ? বনোয়ারি তার হাতখানা ধরে ঠেলে সরিয়ে দিয়ে বললে, তুই বেটার ওই সারিঙ্গে মুখ দেখালে আমার সব বাঙ্গ জ্বলে যায়। সরে যা, ছামু থেকে সরে যা তুই। রতন বলে, ওঠ ওঠ, ঘর চল, আর লয়। বনোয়ারি বলে, এক গোলা নিয়ে এলে। মেয়ে ছেলে, এক গোলা নইলে হবে না। পাড়ার জন্য মদ নিতে হবে, তারা মদ খেলে আমোদ করলে পাড়ার লোক খাবে না? এ কি হয়? পাড়ার জন্য মদ নেওয়ার নিয়ম বরাবর আছে। পরম শুধালে, উঠলি নাকি? গম্ভীরভাবে বনোয়ারি বললে, হ্যাঁ। পরম বললে, তা দলকে চল, ওঠ, আমাদেরও ওঠ। চন্দনপুরের আর বাঁশবাড়ির মধ্যে মস্ত একটা মাঠ, ক্রোশখানেক লম্বা। পোয়া তিনে গিয়ে প্রথম পড়বে বাঁ হাতের দিকে জাঙ্গল গ্রাম, তারপর বাঁশবাড়ি। রাস্তার মাঝখানে এসে পরম ডাকলে, বনোয়ারি। বনোয়ারি আগে চলেছিল, সাড়া দিলে, কে কে ডাকলি? আমি পরম, হ্যাঁ, তোর সাথে একটা কথা আছে। আমার সাথে কি? বলে দাঁড়া। বলে পরম দুদলকেই বললে, চ চ, তোরা এগিয়ে চ, আমরা কথা বলতে বলতে যাই। একটা গোপন কথা আছে তো আমাদের। পাগল সকলকে ডেকে নিয়ে গেল, চল চল। সঙ্গে সঙ্গে সে গান ধরে দিলে, গোপনে মনের কথা বলতে গিয়ে আধার গাছ তলায়, ও হয় ঠান্ডা শীতল সন্ধেবেলায়। খপ করে বনোয়ারি হাত চেপে ধরল পরম। স্থির দৃষ্টিতে সে চেয়ে রইল বনোয়ারির মুখের দিকে। বনোয়ারি বুঝে নিলে। সে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিয়ে ছাতিটা ফুলিয়ে দাঁড়ালো। বলে, মার করবি, অর্থাৎ মারামারি করবি? পরম বললে, করালিকে কি বলেছিস? আমি ডাকাত, আমি দাসী, আমি দাগি? বনোয়ারি হেসে বলল, নস্তু ওসব।
তুই নিজেই বল না কেন। এবার পরম দাঁতে দাঁতে ঘষে বললে, শালো সাধু নোক, আমার পাড়ায় বটতলাতে তোমার কিসের ভজন? পরমের লজ্জা নাই, ন্যাংটোর আবার বাটপাড়ের ভয় কিসে? সে সর্বাঙ্গে কাদা মেখে থাকে যে সর্বাঙ্গে কাদা মেখে থাকে, উপরের মুখে থুতু ছোড়া নিয়ে নিজের গায়েই মাখে, এ জ্ঞান তার থাকবে কি করে? নিজের ঘরের মেয়ের কেলেঙ্কারি নিয়ে ঝগড়া করা, আর তার উপর উপর দিকে থুতু ছোঁড়া একই কথা। জ্ঞানও নাই, ঘেন্নাও নাই, যার ঘেন্না নাই তার লজ্জাও নাই। কিন্তু বনোয়ারির লজ্জা আছে, কেলেঙ্কারিকে সে ভয় করে। ভয় তাকে করতেই হয়, গোটা কাহারপাড়ার মাতব্বর সে। আগেকার কাল ছিল আলাদা, একাল আলাদা। আর একালের এই হালচাল বনোয়ারি বাপ বেটা দুই পুরুষে প্রতিষ্ঠা করেছে। কাহারপাড়ায় মেয়েদের পানে তাকিও না, এটা দুপুরুষে প্রতিষ্ঠা করেছে। বনোয়ারিরাই বাপ বেটা দুপুরুষে প্রতিষ্ঠা করেছে, কাহারপাড়ায় মেয়েদের পানে তাকিও না। মানে না সবাই, তবুও হাল অনেক ফিরেছে। সুতরাং নেশার মধ্যেও বনোয়ারির মাথা ঠিক রেখে বললে, হাচ্ছার পরম, ওসব মিছে বাজে কথা। ও শালো, পানা আমাকে বলেছে, সে নিজের চোখে দেখেছে তোমার কীর্তি। চাপা গলায় অকণ্ঠভাবেই বলে গেল পরম, একবার বাঁধলও না তার মুখে। বনোয়ারি চুপ করে রইল, না উত্তর দেবে না সে। পাপ তার বটে, তবুও উত্তর তার আছে। সে উত্তর দিতে গিয়ে কালো শশীকে দোষ দিতে পারত। পরমের অবহেলার জন্য সে বনোয়ারিকে কাছে টেনেছে পাপের পথে। বনোয়ারি তাতে ডাকে নাই, কিন্তু সে সব কথা বলে না, বলতে পারবে না। পরম হঠাৎ তার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল, বলে, কি শালো চুপ করে আছে যে, ধাম্মিক মাতব্বর। আর আত্মসংবরণ করা সম্ভবপর হলো না বনোয়ারির পক্ষে। সে হুঙ্কার দিয়ে বললে, পরম। মত্ত পরম দু হাতে শূন্য লোকে অনুসন্ধান করে বললে, লাঠি আমার লাঠি। মনের উত্তেজনায় পরম লাঠি ফেলে দিয়ে দু হাতে বনোয়ারির হাত চেপে ধরেছে, খেয়াল নাই। মুহূর্তে বনোয়ারি পরমের ঘাড়ে লাফিয়ে পড়ল, তার হাতে লাঠি নাই। পরম লাঠি পেলে মানুষ খেকো বাঘ, লাঠি পরমকে আর কুড়িয়ে নিতে দেবে না সে। এরপর আরম্ভ হলো যুদ্ধ। নিঃশব্দে সেই নির্জন প্রান্তরের মধ্যে তারা দুজনে বন্য পশুর মতো আক্রমণ করে চলেছে। জড়াজড়ি করে দুজনে এ অঞ্চলের পাষাণের মতো মাটির উপর আছড়ে পড়ে গড়াতে লাগলো, কখনো ওপারে কখনো উপারে। পরম ডাকাত, পরম খুনে সে উপরে উঠে নিষ্ঠুর নৃশংসভাবে বনোয়ারিকে আঘাত করবার চেষ্টা করছিল। কোষকাদেদের ঘরের ছেলে বনোয়ারির গায়ে শক্তি বেশি, সে তাকে প্রতিহত করলে কিন্তু মারাত্মক আঘাত করতে চাইল না, না তা সে করবেও না। হাঁসুলিবাগের উপকথার রাত্রে দাঁতালে দাঁতালে লড়াই হয়, গাছের মানুষে হনুমানের দল বীরে বীরে যুদ্ধ হয়। সুচাঁদ বলে, হাঁসুলিবাগের মাঝে মাঝে মরদেও খোনাখুনি অক্তগঙ্গা হতো সেকালে। কাহার পাড়ায় মরদে সে খুনোখুনি এখন নাই, সেকালের হামেশাই হতো। দুই দানতে অর্থাৎ দানবের যেমন যুদ্ধ লাগতো, দুই বুনো দাঁতালে গুঁতোগুঁতির মতো লড়াই। একালে সে লড়াই লজ্জার কথা, কিন্তু উপায় কি? পরম আক্রমণ করলে ঠেকাতেই হবে। ঠেকাতে গিয়ে মার খেয়ে রাগও জাগছে, একবার সেও মারবে। হুঁশিয়ার পরম। আবার সে নিজেকে সামলে নিয়ে তাকালো রাস্তার দিকে। পরম ও বনোয়ারির সঙ্গীরা পিছন ফেলে নিশ্চিন্ত হয়ে এগিয়ে গিয়েছে। বনোয়ারির ইচ্ছে ছিল ওদের চিৎকার করে ডাকে, কিন্তু না, সে বড় লজ্জার কথা, সে হলে তার হার মানা সামিল। সে প্রাণপণ শক্তিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, প্রাণপণে টেনে পরমকে নিয়ে উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে এই সুযোগে তাকে আছাড় মেরে মাটিতে ফেললো। এই আছাড়েই পরম প্রায় নিঃশেষ হয়ে পড়ে রইল। বনোয়ারিও খুব বেশি শক্তি অবশিষ্ট ছিল না, সেও চুপ করে বসে পড়ল পরমের বুকে।
মারলে আর কয়েকটা নিষ্ঠুর কিল, তারপর ছেড়ে দিলে সে বসে পাশে হাঁপাতে লাগলো, সর্বাঙ্গ যেন থেঁতলে গিয়েছে। অনেকক্ষণ পর কোনো রকমে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। পরমও তাকে উঠে বসেছে। বনোয়ারি গিয়ে তার হাত ধরে টেনে বললে, উঠতে পারবি? পরম গর্জন করে বলল, ছাড়। বনোয়ারি তাকে ছেড়ে দিয়ে টলতে টলতে চলল। পরম বার কয়েক উঠবার চেষ্টা করে শুয়ে রইল সেই মাটির উপরেই। গ্রামে তখন মদ নিয়ে আনন্দ চলছে, তার সঙ্গে নানা উপাদেয় খাদ্য। বনোয়ারি গ্রামের প্রান্তে থমকে দাঁড়ালো। কী ভেবে গ্রামে না ঢুকে পাশের পুরনো কালের ঘন গাছপালার অন্ধকারের মধ্য দিয়ে গিয়ে উঠল আটপৌরে পাড়ায়। আজ যেন কালো বউ শতগুণে লোভনীয় হয়ে উঠেছে তার আকর্ষণ। শরীরের মধ্যে যেন এখনও রক্ত গরম হয়, আগুনে আগুন হয়ে রয়েছে। মনে হচ্ছে আজ কালো বউকে নিয়ে এক্ষুনি সে চলে যাবে নিজের ঘরে। কোনো পাপ হবে না, পরম নিজেই সে পাপ হওয়ার পথে কাঁটা দিয়েছে। সে কম্পিত হাতে গোটা কয়েক ছোট ঢেলা তুলে নিয়ে পরমের উঠোন লক্ষ্য করে ছুঁড়ল। টুপ টুপ টুপ। সুচতুর মেয়ে কালো শশী ঠিক বুঝতে পেরেছে আবছা অন্ধকারে সাদা মূর্তি উঠানে এসে দাঁড়ালো। সে এবার মৃদু গলা ঝাড়ার শব্দ করলে চতুরা কালো বউয়ের দিকে কান দিয়ে বেহালার তারের মতো খুট করলেই সারা জাগে। চকিত দৃষ্টি হেনে বনোয়ারিকে দেখে ধীরে ধীরে এগিয়ে এলো সে। মুখ ভরে হাসি বললে, তুমি? ঠিক বুঝেছি আমি, সেই বটে। হ্যাঁ, কিন্তু এ কি হাঁপাইছ কেন? পরমের সাথে হয়ে গেল এক হাত। গায়ে হাত দিয়ে চমকে উঠল কালো বউ। কি রক্ত? হ্যাঁ, সে পড়ে আছে মাঝ মাঠে। কালো বউ বিন্দুমাত্র ব্যস্ত কি উৎকণ্ঠিত হলো না। সে কিছুক্ষণ আগে তার দিকে চেয়ে মুগ্ধ হয়ে রইল দৃষ্টিতে। তারপর বললে, দাঁড়াও, রক্ত ধুয়ে ফেলো আগে। ঘটির জলে যাবে না। হাসলে বনোয়ারি। ধুলো চান করতে হবে। বনোয়ারি হাত ধরে সে বলল, চলো তবে নদীতে। কাছের পাড়া জল ধুয়ে মুছে চান করবা, চলো। বনোয়ারি খুশি হয়ে উঠল। আজ কালো বউকে সবচেয়ে বেশি মনোরমা মনে হচ্ছে কালো বউ ধুয়ে মুছে দিলে সকল ক্ষত ও আঘাতের যন্ত্রণা জুড়িয়ে যাবে কালো বউয়ের কাঁধে হাত রেখে। সে বললে, চলো। পাড়া আনন্দে তখন মাতোয়ারা। ঢোল বাজছে, মদ খাবারে মেতে উঠেছে সকলে। আটপৌরে পাড়াতেও তাই চলছে। বনোয়ারি টলতে টলতে কালো বউকে নিয়ে কোপাইয়ের গর্ভে এসে নামল। আকাশে সবে চাঁদ উঠেছে। একপাশ খাওয়া লাল বরণ মতো চাঁদ। হাঁসুলির বাঁকের উপর গাছের মাথায় আকাশ ফর্সা হয়ে উঠেছে। গাছের ডালগুলো পাতায় চিকচিক করে নাচছে উঠতি চাঁদের লালচে আভার ছটায়। আলো নাচছে না, পাতাগুলোই নাচছে বাতাসে, কিন্তু মনে হচ্ছে চাঁদের আলোই নেচে খেলে বেড়াচ্ছে উড়ন্ত প্রজাপতির হিলহিলে পাখনার মতো। বনোয়ারি কোপাইয়ের জলে গলা ডুবিয়ে বসলো। জল পেয়ে ক্ষতিগুলো জ্বলছে, কিন্তু তবু যেন মনে হচ্ছে শরীর জুড়িয়ে গেল। কালো বসেছে নদীর বালিতে পা ছড়িয়ে। দেখতে দেখতে চাঁদের আলো দুধ বরণ হয়ে গাছপালা বাঁশবন ঝলমল করে তুলে নতুন নদীর বুকে নামল। কোপাইয়ের জলে গলানো রূপার ছটা জেগে উঠেছে। কোপাইয়ের তরতরে নদীর স্রোতের মধ্যে চাঁদ যেন ভেঙে ছড়িয়ে পড়েছে, যেন খিলখিল করে হেসে ঢেলে গড়িয়ে পড়ছে। ওই ছটায় কালো বউকে বড় সুন্দর লাগছে আজ। তার মনের ওপর শুধু রং ধরেছে, সে রঙের ছটাও গিয়ে পড়েছে কালো শশীর মুখে। বনোয়ারি বলল, মিহি সুরে একটা পদ গায়েন করো কেনে? হাসলে কালো বউ। কালো বউয়ের দাঁতগুলো ঝিকমিক করে উঠল। সে বললেন, গায়েন? হ্যাঁ, বেশ অঙের গায়েন। হাসলে বনোয়ারি। কালো বউ গান ধরলে। হাঁসুলিবাঁকের উপকথার গান। সে যে কে রচনা করেছিল তারা কেউ জানে না। কালো শশী গাইলে, আমার মনে রঙের ছটা তোমায় ছিটে দিলে না। পদ্ম পাতায় কাঁদিলাম হে, সে জল পাতা নিলে না। টলমল টনমন হাই মধু হয়ে পড়ে গেল ও হাই, চোখের জলের মুক্ত ছটা মাটির বুকে জ্বলে না।
হঠাৎ কোপাইয়ের পাহাড়ের উপর দুটো টিটে অর্থাৎ টিট্টিভু পাখি চিৎকার করে উঠল। মাথার উপর তালগাছটা থেকে একটা পেঁচা কর্কশ শব্দ করে পাখা ঝটপট করে উঠল। কালো বউ চমকে উঠল, বলল, মা গো, মর মর মুখ পোড়ারা। বলতে বলতে সে পিছন ফিরে দেখতে চাইল এই অশুভক্ষণে পাখিটাকে। ফিরে তাকিয়ে সে ভয়ার্ত কণ্ঠে অস্ফুট আর্তনাদ করে উঠল, ওকে সে? চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে পাড়ের উপর দাঁড়িয়ে আছে পরম। চোখ জ্বলছে সাপদের মতো। অন্ধকারে পরমের হাসা চোখ বুনো বেড়ালের মতো জ্বলছে, কিন্তু এমন জ্বলতে কেউ কখনো দেখেনি। সে টলছে। মুহূর্তে কালো শশী উঠে দাঁড়ালো, বনোয়ারিকে ডাকলো, কিন্তু কই বনোয়ারি, কই? সমস্ত কোপায়ের জলস্রোতটা চাঁদের আলোয় চকচক করছে, কিন্তু বনোয়ারি কই? ওদিকে পাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ল পরম। কালো বউ পরমকে জানে, তারই মুখে শুনেছে সে মানুষের গলায় পা দিয়ে কেমন করে অনায়াসে মানুষকে মারা যায়, এবং কতজনকে সে মেরেছে। কালো বউ শিউরে উঠল। তারপরেই সে ছুটল কোপাইয়ের গর্ভে গর্ভে বালির উপর দিয়ে। পরমও ছুটল তার পিছনে। গোঙাচ্ছে পরম। জলের তলে বেশ খানিকটা দূরে ভেসে গিয়ে মাথা তুলেছে বনোয়ারি। জলের ডুবে নদীর স্রোতে সে ভেসে চলেছিল। মাথা তুলে সে ব্যাপার দেখে চমকে উঠল। উপরের দিকে অর্থাৎ স্রোতের উল্টো দিকে ছুটেছে কালো বউ। পিছনে টলতে টলতে ছুটেছে পরম। সে আবার জল থেকে উঠল তাড়াতাড়ি। ছুটতে চেষ্টা করলো, কিন্তু সেও টলছে। তার ওপর বালি। ওই কালো বউ ছুটছে, ওই পরম। সর্বনাশ! সামনে যে সাহেবডুবির দহ। কেউ বলে যখের দহ, কাহার পাড়ার লোক বলে কর্তার দহ। কর্তা ওই দহে চান করেন, কালারুদ্র ওই দহে জল শয়ানে আছেন। কাহারেরা বছরে 4 বার নামে ওইখানে। গাজনে কালারুদ্রের শিলারূপকে তুলে নিয়ে যায়, আবার জল শয়ানে রেখে যায়। আর এখানে ওখানে কালারুদ্রের বেটি মা মনসার বাড়ি। একবার নেমে সেই বাড়ি নিয়ে যায়, একবার নেমে সেই বাড়ি ডুবিয়ে দিয়েই। তাছাড়া কেউ ওদিকে ঘেঁষে না। তাহলে 4 বার কোন কোন বার? না, গাজনে কালারুদ্রের শিলারূপকে তুলে নিয়ে যায়, আবার জল শয়ানে রেখে আসে, 2 বার হলো। আর এখানে ওখানে কালারুদ্রের বেটি মা মনসার বাড়ি। একবার নেমে সেই বাড়ি নিয়ে যায়, বাড়ি মানে জল। একবার নেমে সেই বাড়ি নিয়ে যায়, একবার নেমে সেই বাড়ি ডুবিয়ে দেয়। না, বাড়ি মানে তো জল নয় এখানে, যাই হোক কিছু একটা হবে। তো আবার 2 বার, এই টোটাল 4 বার নামে। তাছাড়া কেউ ওদিকে ঘেঁষে না। ওখানে পাহারা দেয় আদ্যিকালের এক বুড়া কুম্ভীর। মধ্যে মধ্যে বেড়াতে এদিক ওদিক যায় বটে, কিন্তু দহের বিঘ্ন হলে নিশ্চয় সে কোপায়ের জল কেটে তীরের মতো ছুটে আসবে। রক্ষা করো হে বাবা ঠাকুর, রক্ষা করো। ওই দহের কিনারা ধরে উপরে উঠেছে কালো শশী। উঠতে পারলে নিশ্চিন্ত। শিমুল বৃক্ষটি পার হলেই কোপায়ের জঙ্গলে ঢুকলে কালো শশীকে খুঁজে বের করা পরমের সাধ্যে কুলোবে না। কালো শশী শিমুল বৃক্ষটির শিকড় ধরে উঠে যাচ্ছে বুনো বিড়ালির মতো। দহের মাটি খুলে শিমুল বৃক্ষের শিকড় বেরিয়ে পড়েছে, ঝুলে আছে। তাই ধরে তার হাতে, আর তাতেই পা দিয়ে উঠেছে। বাহা বাহা বাহারে কালো শশী। হঠাৎ কালো বউয়ের ভয়ার্ত চিৎকার কোপায়ের স্তব্ধ গর্ভভূমি যেন বুকের ওপর খুনির ঝকমকানে দেখে উঠল। ওটা কি? শিকড়ের তলা থেকে কালো আকাশের বিদ্যুতের মতো এঁকে বেঁকে মাথা তুলে দাঁড়ালো। ওটা কি? চাঁদের আলোয় ঝলমল করছে কোপাইয়ের জল বালি। তীরের জঙ্গলের কোল পর্যন্ত ঘাস নড়ছে দেখা যাচ্ছে। বালির মধ্যে ঝিকঝিক করছে বালুর কণা দেখা যাচ্ছে, কিন্তু কালো বউকে আর দেখা যাচ্ছে না। কেন? সে কই? কালো বউ কোথায় গেল? বনোয়ারির চারিদিকে চেয়ে দেখে চিৎকার করলো কালো শশী। খিলখিল করে হেসে উঠল পরম। পরম দহের কিনারা ধরে ফিরে এসে কোপাইয়ের জলে নামছে। কই কালো বউ, কি হলো এ? শুধু দহের জলটা দুলছে,
সে ছুটে গেল দহের দিকে। দুলছে জলের ঢলে ঢেউয়ে ঢেউয়ে, বিদ্যুতের আঁকা বাঁকা যেন, যেটা শিমুল বৃক্ষের তলা থেকে বেরিয়ে কালো বউয়ের বুকের উপর মাথার উপর দুলে উঠেছিল, সেটা এখনও মুখ থুবড়ে পড়ে পড়ে দুলছে। সেও দেখেছে দহের জল ঢেউয়ে ঢেউয়ে দুলছে। বনোয়ারি সভয়ে থমকে দাঁড়িয়ে গেল, তারপর করজোরে প্রণাম করে পিছু হটতে লাগলো। সাদা গোখুরো একটা। পিছন থেকে পরম আবার হেসে উঠল। বনোয়ারি ফিরল, বোঝাপড়ার শেষ হয়ে যাক। পরম কোপাইয়ের ও নদীর তীরে দাঁড়িয়ে আছে, হাসছে। বনোয়ারি কঠিন স্বরে ডাকলে, পরম। পরম উত্তর দিলে না, তার আক্রোশ মিটে গিয়েছে, সে পালাচ্ছে। বনোয়ারি বললে, মরদস্ত ফিরে আয়। পরম দাঁত মেললে, হাসলে, তারপর মিশিয়ে গেল কোপাইয়ের ওপরের তীর জঙ্গলের মধ্যে। বনোয়ারির কিন্তু কর্তার দহে নামতে সাহস হলো না। বনোয়ারি থরথর করে কাঁপতে লাগলো। কর্তা বাবার ক্রোধ কি এবার তার উপরেও পড়ল? কালো বউকে জলের তলা থেকে কেউ কি টেনে নিয়ে গেল? মাথার উপর, বুকের উপর কালদণ্ড তুলে দাঁড়িয়ে উঠল কে? বাবার বাহন, বাবার বাহন। সে চোখে অন্ধকার দেখলে হয়তো পড়েও যেত, কিন্তু তাকে ঠিক পিছন থেকে ধরে ফেলল। ধরেছে পাগল। সে বললে, বনোয়ারি, বনোয়ারি, বনোয়ারি। এ হলো হাঁসুলিবাঁকের উপকথা উপন্যাসের 3য় পর্বের শেষ অধ্যায়, অর্থাৎ 5ম অধ্যায়। এখান থেকে যথারীতি আমরা বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করে নেব। উত্তরটা এখান থেকে পেয়ে যাবে তোমরা। প্রশ্নটা এইভাবে আছে, পাওনাগণ্ডা মন্দ হলো না। পালকি বহন করে কাহারেরা যা যা পায় তার বর্ণনা দাও। একটা লিস্ট, পাওনার একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে। পরমের দলও বেশ পেয়েছে। পরমের দল কি কি পেয়েছে? পরমের দল কি কি পেয়েছে? আগের প্রশ্নতে ছিল বনোয়ারির দল কি কি পেয়েছে, পরের প্রশ্নতে পরমের দল কি পেয়েছে। পরম কতজনের বিরুদ্ধে লাঠি ধরে এবং কার কি ক্ষতি করে? কাহারেরা পালকি নিয়ে যাবার সময় দুটো পালকিতে কে কে ছিল? আর আসার সময় কারা ছিল? 5 নম্বর, বর ও কনের পালকির সামনে কারা ছিল? ঠিক আছে, বর ও কনে পালকির সামনে কারা ছিল? এসব জায়গায় বনোয়ারি নিজে সুর ধরে। কোন সব জায়গায়? তাকে সে তাকে সে কেন বিশ্বাস করে না? তাকে বলতে পাগলকে সে কেন বিশ্বাস করে না? প্রশ্নটা একটু এমন হয়ে গিয়েছে। যাই হোক, পরের প্রশ্ন, কাহারেরা যে পালকি বহন করছিল তার আসল মালিক কারা? তাদের কাছ থেকে পালকি নিয়ে যাবার জন্য কি দিতে হয়? পরের প্রশ্ন, নসুবালা বিয়ে বাড়িতে কনে ও গিন্নিমার কাছ থেকে কি আদায় করেছিল? নসুবালা বিয়ে বাড়িতে কনে ও গিন্নিমার কাছ থেকে কি আদায় করেছিল? পরের প্রশ্ন, বর কাহারদের কত টাকা বকশিস দেয়? পরে আবার কার কথায় কত টাকা বকশিস দেয়? পরের প্রশ্ন, পাগল বলল একটা পাওনা রইল কিন্তুক। কিসের পাওনা? আর পাওনাটা কার কাছে? পরের প্রশ্ন, পরম ও বনোয়ারির দ্বন্দ্বযুদ্ধ কোন অধ্যায়ে বর্ণিত? এই যুদ্ধে জয়ী কে হয়? সে যুদ্ধ শেষে কোথায় ওঠে? যে জয়ী হয়েছিল সে কোথায় গিয়েছিল বাড়ি না গিয়ে? পরের প্রশ্ন, মিহি সুরে এক পদ গায়েন করো কেন? কে কাকে বলেছে? কোথায় এই কথা বলেছে? কে কাকে কোথায় এ কথা বলেছে? কি যার উদ্দেশ্যে বলা হয়েছে সে একথা শুনে কি গান ধরেছিল? মিহি সুরে এক পদ গায়েন করো কেন, একথা শুনে কি গান গেয়েছিল? পরের প্রশ্ন, সাহেবডুবির মাঠ আর কি কি নামে পরিচিত? কাহারেরা বছরে কতবার নামে সেখানে? কখন কখন?
সেখানে পাহারা দেয় কে? ডবল রিপিট করে যে প্রশ্ন, যে জায়গাটুকু আমরা পড়েছিলাম সেখানে উত্তর আছে। সাহেবডুবির মাঠ আর কি নামে পরিচিত? কাহারেরা বছরে কতবার নামে সেখানে, কখন কখন নামে, আর সেখানে পাহারা দিত কে, এখনও দেয় কে? শেষ প্রশ্ন, কালো বউয়ের মৃত্যু কিভাবে হয়, কোথায় তার দেহ তলিয়ে যায়? এ হলো হাঁসুলিবাঁকের উপকথা উপন্যাসের পাঠ এবং শেষে প্রশ্ন আলোচনা। এখান থেকে এই প্রশ্নগুলো অবশ্যই ঠিকঠাকভাবে করে নাও। বেশি আছে, কিন্তু এর বাইরে তো আর হওয়ার সম্ভাবনা নেই। যাক, প্রশ্নগুলো রেডি করে নাও। উত্তর কে কতটা পাচ্ছ অবশ্যই পারবে, কারণ সবই তো এইটুকুটার মধ্যেই। সেগুলো ইয়ে করো, একটু জানিও, শুনে ভালো লাগবে। আর যেহেতু তৃতীয় পর্ব সমাপ্ত হলো সেহেতু এটা থেকে একটা পরীক্ষা নিতে হবে, এবং পরীক্ষাটা 2-1 দিনের মধ্যে তো হবে না, একটু সময় লাগবে কোশ্চেন রেডি করতে। প্রথম থেকে দেখে যাও প্রশ্নগুলো। আশা করি আগের প্রশ্নগুলো সবাই ঠিকঠাক লিখে নিয়েছো। হাঁসুলিবাঁকের উপকথা এই উপন্যাসটা শোনবার বা এই প্রশ্নগুলো ফলো করবার জনসংখ্যা খুব কম। যে 2-4 জন আছে তাদের জন্য এটা। যাই হোক, তোমাদের উপকার এতটুকু হলে পরে সেটাই অনেক। সেটা আমাকে একটু করে উৎসাহ জানিও কমেন্ট করে, কারণ সত্যি অর্থে 2-1 জনের যখন মাত্র ভিউ হয় তখন দেখে সেটা উৎসাহে ভাটাই পড়ে। যাই হোক, এই হলো প্রশ্ন। এখান থেকে 14টা মতো প্রশ্ন আছে, প্রশ্নগুলো ফটাফট লিখে নাও, লিখে নিয়ে উত্তর এখান থেকে খুঁজে বের করে লিখে নাও। আজকের মতো আসি তাহলে, ধন্যবাদ।